করে একটা দুর্নাম বের করতে পারেনি। মেজবার কোনো খারাপ অভ্যাসও আগে পরে কোনোদিন আকসার চোখে পড়েনি। পুরনো ঘটনার কেই বা মনে রাখে, মেজবাও নিশ্চয়ই মনে রাখেনি। আকসার মনেও যে মেজবার জন্য কিঞ্চিত অনুভূতি আছে একথা মনকে জিজ্ঞাসা করে অস্বীকার করতে পারল না। শেষমেশ নানান দোনমনা করে অবশেষে আকসা ওর মাকে বলল, জি আম্মু, আমি এই বিয়েতে রাজি আছি। এক নিঃশ্বাসে চোখ বুজে কথাটা বলে ফেলল আকসা। আয়েশা বেগম তা শুনে শুকর আলহামদুলিল্লাহ বলে বাইরে ছুটলেন। মেজবার জন্য জরুরি তলবে স্বর্ণের দোকানে আংটি আনতে পাঠিয়েছিলেন ভাইকে। তাকে কল করে দ্রুত আসতে বললেন, আর কলিকে পুনরায় ঘরে পাঠিয়ে আকসাকে আরেকবার পরিপাটি করে দিতে বললেন। আকসার ছোট মামা খুব তাড়াহুড়ো করে ফিরছেন। আজই যে আংটি বদল হবে এই বিষয়টা আগে কেউই জানত না, এমনকি পরিপূর্ণ সিদ্ধান্তেও পৌঁছানো হয়নি এর আগে। ঘণ্টাখানেক আগেই দুই পরিবার আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছে। মেজবার আঙ্গুলের মাপ নিয়ে আংটি কেনা হয়েছে। আকসার ডাক পড়ল ড্রয়িং রুম থেকে। ও একদম চুপচাপ, কোনো কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছেও না। মনের মধ্যে অজস্র দ্বিধাদ্বন্দ্ব চলছে, তবে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। বলবেই বা কিভাবে? সবকিছু এতটাই তাড়াহুড়োয় হচ্ছে যে আকসা নিজেই দ্বিধায় পড়ে গেছে। ওর মনে হলো অন্তত আংটি বদলের আগে মেজবার সাথে একবার আলাদা করে কথা বলে নিলে ভালো হতো, কিন্তু সেই সময় এবং পরিস্থিতি কোনোটাই পেল না তৎক্ষণাৎ। ছোট খালা এসে এক প্রকার ধরে বেঁধে ওকে ড্রয়িং রুমে নিয়ে গেল। সোফায় মেজবার পাশে বসিয়ে দিলেন। মেজবা একটা ব্লু রঙের শার্ট এবং ব্ল্যাক ফর্মাল প্যান্ট পরেছে, হাতে একটা সিলভার শেডের রিস্ট ওয়াচ। চুলগুলো বাসায় থাকার কারণে সামান্য কিছুটা বড় হয়েছে, যদিও ভালোভাবে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই। অবশ্য আকসার চোখে পড়েছে শুরুতেই। ও আর চোখে মেজবাকে দেখছে, তবে মেজবা ওর দিকে একবারও ফিরে তাকিয়ে দেখছে না। আকসা আশেপাশে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত, হইচই হচ্ছে খুব। ওদের দিকে এই মুহূর্তে খেয়াল করার কেউ নেই। এই সুযোগে চাপা স্বরে মেজবাকে ডাক দিল, মেজবা। আকসার ডাক শুনতেই মেজবা পাশে ফিরে তাকালো। এবার এই প্রথম আকসাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখলো। মেরুন রঙের শাড়ি, ফর্সা শরীরে কৃষ্ণচূড়ার ন্যায় ফুটে আছে যেন। ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক আর চোখে হালকা কাজল। এক হাতে ডজন খানেক কাচের চুড়ি। চুলগুলো মাথায় তোলা শাড়ির আঁচলের নিচে ঢাকা পড়েছে। কিছু চুল গলার পাশ থেকে বেরিয়ে সামনের দিকে এসে বুকের ওপর ছড়িয়ে পড়ে আছে। মেজবা একবারের বেশি তাকিয়ে দেখলো না আকসাকে। পর মুহূর্তে চোখ নামিয়ে নিল। আকসা ওর মনোযোগ আকর্ষণ করতে পেরে এবার জিজ্ঞেস করলো, আপনি কি ফ্যামিলির প্রেসারে পড়ে এই বিয়েতে রাজি হয়েছেন? না তো, কেন? মেজবা ভুরু কুচকে কথাটা বলল। আকসা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু সেই সুযোগ আর পেল না। ওর আম্মু আর ওর হবু শাশুড়ি এসে আংটি ধরিয়ে দিলেন আকসা এবং মেজবার হাতে। ঈশা বেগম ছেলেকে বললেন, আকসার হাতে আংটি পরিয়ে দাও আব্বু। মায়ের কথা শুনে আকসার বা হাতের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল মেজবা। এতটুকুও দ্বিরুক্তি করল না। এদিকে আকসাকে বলার পর আংটি পরাতে গিয়ে হাত কাঁপতে লাগলো ওর। বুক ধুকফুক করতে লাগলো। মন এবং মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বের মাঝে আটকে যেতে লাগলো বারবার। অনেক কসরত করার পর অবশেষে ও মেজবার হাতে আংটিটা পরালো। মেজবার হাতে আংটি পরাতে সক্ষম হলো। আংটি পরিয়ে ও মেজবার দিকে তাকালো। মেজবার সামনের দিকে তাকিয়ে আছে। লোকটা যে কি করছে, কি চায় কিছুই বুঝতে পারছে না আকসা। কথাও ভালোভাবে হলো না, আর মুখ দেখে তো কিছুই বোঝার উপায় নেই। আকসার আম্মু মিষ্টি নিয়ে আসলেন। নিজ হাতে হবু মেয়ের জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিতে হাসি মুখে বললেন, আজ কিন্তু মিষ্টিকে না করা যাবে না বাবা, এই নাও তোমার শাশুড়ির হাতে মিষ্টি মুখ করো। আজ মেজবা মিষ্টি খেতে না করল না। হবু শাশুড়ির কথায় সামান্য ভদ্রতা সূচক হাসি দিল। আকসার হবু শ্বশুরবাড়ির সবাই বিদায় নিয়েছেন সন্ধ্যার পরপরই। তারা যাওয়ার আগে আলোচনা হয়েছে আগামীকাল বাদ পরশু ঘরোয়াভাবে গায়ে হলুদ, এর পরের দিন বিয়ে। আয়েশা বেগমকে তারা নিষেধ করেছিলেন বেশি প্রেশার না নিতে, তবুও আয়েশা বেগম তাদেরকে জানিয়েছেন মেয়েকে যেহেতু একবারে উঠিয়েই দেবেন, তাই ছোটখাটো করে হলেও একটা বিয়ের আয়োজন করবেন। গায়ে হলুদ ঘরোয়াভাবে হলেও বিয়েটা আয়োজন করে হোক। তাই তো আজ থেকেই আকসাদের বাড়িতে উৎসবের আমেজ লেগেছে। আগামীকাল বিকালে আকসা এবং মেজবার বিয়ের কেনাকাটা শুরু। পাশের বাসার মানুষ আর ভাড়াটিয়া এসে দেখে যাচ্ছে আকসাকে। হই হুল্লোড় এবং বিয়ের আমেজে চলছে বেশ। তবে আকসার মনে কোনো আমেজ নেই। মেজবার সাথে স্পষ্ট করে কথা বলা হলো না ওর। কথা না বলা পর্যন্ত শান্তিও পাচ্ছে না। কি করা যায় সেটাই ভাবছে। বেশি চিন্তা করলে আকসা ঘরময় পায়চারি করে আর দাঁত দিয়ে নখ কাটে। এই মুহূর্তেও সেটাই করছে। হঠাৎ ওর একটা বুদ্ধি আসলো মাথায়। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের ঘরে গেল। ইফান বসে ল্যাপটপে মুভি দেখছিল। আকসা ভেতরে ঢুকে চটপটে গলায় ভাইকে বলল, ভাইয়া তোমার মেজর বন্ধুর নাম্বারটা দাও তো। হঠাৎ এসে আকসার বলা এহেন কথা শুনে ইফান ভুরু কুচকে জিজ্ঞেস করলো, নাম্বার দিয়ে কি করবি? কথা বলবো। আকসার সোজা সাপটা জবাব শুনে ইফান আর কিছু বলল না। আকসাকে নাম্বারটা দিতেই ও ফোনে ডায়াল করে নিয়ে ঘরে চলে গেল।
মেজবা তখন বাইরে শাহাবুদ্দিন চাচার টঙের দোকানে এসে বসেছে বন্ধুদের নিয়ে। ক্যাডেট কলেজের সব বন্ধুরা ডিফেন্সে জয়েন করেনি। এদের মধ্যে অনেকেই ব্যবসা করছে, না হয় অন্য কোনো চাকরি। মেজবা রাজশাহী ফিরলে বন্ধুদের সাথে বেশি সময় কাটায়। আজও সন্ধ্যায় বাসায় আসা মাত্রই এক বন্ধু কল দিয়ে পুরনো আড্রেস স্থলে যেতে বলল। মেজবা সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে। বন্ধুদের সাথেই নানান কথাবার্তা আর হাসি ঠাট্টা চলছিল। মেজবার বিয়ের কথা শুনেছে ওরা, ওদেরকে ইনভাইট করা হয়েছে। মেজবা বিয়ে করছে বলে ওরা ওকে খেপাচ্ছিল। বন্ধু মহলে এখনো পর্যন্ত একমাত্র মেজবা আর ইফানি সিঙ্গেল। এবার তো মেজবার বিয়ে হয়ে যাচ্ছে। রাকিব ওকে বলল, দোস্ত তুই তো গেলি রে, দিল্লির লাড্ডু খেলে বুঝতে পারবি জীবনটা কতটা বেদনাময়। আমরা খেয়ে এখন পস্তাচ্ছি। আসরের মাঝে হাসির রোল পড়লো। মেজবা বন্ধু মহলে বরাবরই একটু চুপচাপ এবং ভদ্র স্বভাবের। ও এই বিষয়ে তেমন কোনো কথা বলল না। হঠাৎ মেজবার ফোনে রিংটং বেজে উঠতেই ও ফোন বের করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। এখানে হৈহুল্লো হচ্ছিল বলে ও উঠে কিছুটা দূরে নির্জন জায়গায় গিয়ে কল রিসিভ করে জিজ্ঞাসা করলো, কে? আসসালামু আলাইকুম, আমি আকসা বলছিলাম। ওয়ালাইকুম সালাম, জি বলো, আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেলো, দেখা করা যাবে আপনার সাথে? সামনাসামনি বললে বেশি ভালো হতো। আপনি কি দেখা করতে পারবেন আগামীকাল? ইয়েস শিওর। কোথায় দেখা করবে সেটা আকসা বলে দিল। মেজবা ওকে বলে কলটা কেটে দিল। মেজবার কণ্ঠস্বত্ব স্বাভাবিকই মনে হলো আকসার কাছে। তাহলে কি মেজবার স্বেচ্ছায় এই বিয়েতে রাজি হয়েছে?